প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদেশ থেকে আনতে পাইলটের পাসপোর্ট ছাড়া যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার জন্য ইমিগ্রেশন বিভাগের এক উপপরিদর্শককে বরখাস্ত করা হয়েছে। গত 5 জুন ফিনল্যান্ড সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আনতে বিমানের ড্রিমলাইনার বোয়িং 787 উড়োজাহাজ চালিয়ে পাসপোর্ট ছাড়াই কাতারের দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে যান পাইলট ক্যাপ্টেন ফজল মাহমুদ। পরে পাসপোর্ট না থাকায় কাতার ইমিগ্রেশনে ফজল মাহমুদকে আটকানো হয়। তাঁর দাবি 5 জুন রাতে ঢাকায় শাহজালাল বিমানবন্দরের ইমিগ্রেশনে তাঁর 2 আঙ্গুলের ছাপ নেওয়া হয়। এরপর আর পাসপোর্ট দেখতে চাওয়া হয়নি। তবে ইমিগ্রেশন কর্তৃপক্ষ বলছে, পাসপোর্ট দেখতে চাইলে পাইলট তাঁর পাসপোর্ট ব্যাগে রয়েছে জানানোর পর ইমিগ্রেশন পুলিশ নাকি তাকে বিশ্বাস করে পাসপোর্ট না দেখেই যেতে দেয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভিভিআইপি ফ্লাইটে নানা কঠোরতার মধ্যেও এর আগে প্রধানমন্ত্রীর উড়োজাহাজে যান্ত্রিক ত্রুটি সহ একাধিক সমস্যার ঘটনা ঘটেছে। তবে এবার পাইলটের পাসপোর্ট ছাড়া ইমিগ্রেশন পার হওয়ার ঘটনার পর নিরাপত্তা আরও বাড়ানো হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এখন থেকে আর ইমিগ্রেশন পার হওয়ার সময় ভিভিআইপি সহ কাউকেই ছাড় দেওয়া হবে না। এর আগে 2016 সালে নিরাপত্তায় অবহেলার অভিযোগে ঢাকা থেকে সরাসরি কার্গো ফ্লাইট বন্ধ করে দিয়েছিল ইউরোপীয় ইউনিয়ন। তখন শাহজালাল বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে প্রায় 100 কোটি টাকা ব্যয় প্রশিক্ষণ দেওয়া হলেও সেই প্রশিক্ষণ কাজে আসেনি বলছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। তাদের আশঙ্কা, নিরাপত্তা সংকটের কারণে ইউ সহ কিছু দেশ আবারও বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ করে দিতে পারে। এসব নিয়ে আলোচনায় আজ রাজখান স্টুডিওতে আছেন বিমান পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক এনআই খান, এভিয়েশন বিশেষজ্ঞ অবসরপ্রাপ্ত গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান এবং বাংলাদেশ বিমান পাইলট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এস এম নাসিমুল হক। স্বাগত আপনাদের তিনজনকে। এস এম নাসিমুল হক, আপনাকে দিয়ে শুরু করি যে মানে এটা একটা স্বাভাবিকভাবে ভুল হতেই পারে কিনা, মানে পাসপোর্ট ছাড়া আমিও যেতে পারি এয়ারপোর্টে, কিন্তু এই যে ইমিগ্রেশন আর পাসপোর্টটা দেখতে নাই চাইতে পারেন কিনা, কারণ আপনারা খুব পরিচিত মুখ, সে কারণে মানে এরকম হওয়ার নিয়ম আছে কিনা, অন্য দেশেও এই সুবিধাটা আপনারা পান কিনা? না, এটা একটা সিস্টেমের মধ্যে কাজটা হয়। এটা আইসিএও ইকাও এর একটা লেট ডাউন ফর্ম আছে, যে ফর্মটাকে বলা হয় জেনারেল ডায়েরি। তো নর্মালি আমরা যখন এক্সিট করি দেশ থেকে, তখন ওই জেনারেল ডায়েরির উপরে আমরা এক্সিট করি, জেনারেল ডিক্লারেশন, ওইটার উপরে আমরা এক্সিট করি। তো ওইখানে আমি সাইন করি, আমার পিন নাম্বার থাকে, আমার পজিশন থাকে, এবং ওইটা ইমিগ্রেশন দেখে স্ট্যাম্প করে দেয় এবং এই কপি দুটো চলে যায় জাহাজে। আমরা ডেস্টিনেশনে গিয়ে যখন নামি, তখন ওইখানে আবার ক্যাপ্টেন সাইন করে ইমিগ্রেশনকে দেওয়া হয় 1 কপি। ওরা আবার চেক করে উইথ দি আইডি কার্ড, ঠিক আছে, পাসপোর্ট না, আইডি কার্ড দিয়ে চেক করে তখন ওরা ছেড়ে দেয়। আর ওইটার একটা কপি আমাদের কাছে থাকে অ্যাজ এ প্রুফ দ্যাট উই হ্যাভ এন্টার্ড। যদি কোনো সময় কেউ ধরে, তাহলে ওইটা প্রুফ হিসেবে আমরা দেখাতে পারি যে আমি হ্যাভ কাম অ্যাজ এ ক্রু। এটা হচ্ছে নর্মাল নিয়ম। কিছু কিছু দেশে যখন এন্ট্রি করে, যেমন সৌদি আরবিয়াতে বা কাতারে, তখন ওরা পাসপোর্টটা রেখে দেয়। আচ্ছা, হ্যাঁ, বলে যে ক্রু পাসপোর্ট দিবে জমা, পাসপোর্ট রেখে দিব, যখন আবার তোমরা এক্সিট করবে তখন তোমাদের দিয়ে দিব। এই কারণে ফজল ওইখানে ধরাটা খেয়েছে। কিন্তু অন্য অনেক দেশে গেলে হয়তো টেরও পাওয়া যেত না যে ওনার কাছে পাসপোর্ট নেই, কারণ উনি ওই সেই মানে জেনারেল ডিক্লারেশনের কাগজ দিয়ে উনি আসা যাওয়া করতেন। অ্যাবসলিউটলি। তো কাজে এটা সিস্টেমটা হচ্ছে এই যে আমাদের ঢাকায় যে ইমিগ্রেশন আমার পাসপোর্ট চাইবে, এটা আজ পর্যন্ত আমি শুনি নাই, এটা সিস্টেমেই নাই। তাহলে আমরা যত শোরগোল করছি তত শোরগোল হতো না যদি উনি কাতার না যে অন্য কোনো দেশে যেতেন। হ্যাঁ, না, এখানে আমি একটু অ্যাড করি। অ্যাকচুয়ালি উনি যেটা বললেন যে ইকাওয়ের যে অ্যানেক্স 9 এর অ্যাপেন্ডিক্স 1 এই জিনিসটা দেওয়া আছে যে জিডি ফিল আপ করে যেতে হবে, বাট এটা বলা নাই যে পাসপোর্ট নিতে হবে না। পাসপোর্ট নিতে হবে। কারণটা হচ্ছে, আপনি যদি ব্যাক টু ব্যাক এয়ার ক্রু হন, তাহলে হয়তো আপনার পাসপোর্ট দেখাতে হয় না, কারণ আপনি এয়ারক্রাফটে রয়ে যান, আপনি নামেননি। বা যদি আপনাকে সিটিতে যেতে হয় ফর হোটেল অর মেবি ডাইভার্সনের জন্য, যদি আপনাকে এয়ারক্রাফট ল্যান্ড করে যেতে হয়, ইমার্জেন্সির জন্য আপনাকে থেকে যেতে হয়, তখনই আপনি বের হতে যাচ্ছেন, দেন ইউ নিড দ্য পাসপোর্ট। সো সাথে পাসপোর্ট রাখতেই হবে। সো এইটা উনি রাখেন না, এটা একটা ওনার জন্য ভায়োলেশন হয়ে গেছে। কিন্তু জিডি যেটা জিনিসটা কি, পাইলটের পাসপোর্টে কিন্তু সিল পড়ে না। যদি সিল পড়তো, এক পাইলটের 100টা পাসপোর্ট, আরও বেশি পাসপোর্ট হয়ে যাবে। সো জিডির উপরেই তারা বাইরে যায়, কিন্তু পাসপোর্টটা তার সাথে রাখতে হয় ইন কেস অফ রিকোয়ারমেন্ট। সো এইটা এখন যেটা হয়, তো পাইলট যদি কোঅপারেট করে যে হ্যাঁ আমার সাথে পাসপোর্ট আছে, দেখানোটাই উচিত।
ওই যে ইমিগ্রেশনের ভুলটা হয়েছে যে সে কেন স্বীকার ধরে নেবে যে তার কাছে আছে, কারণটা হচ্ছে যুগ যুগ ধরে যে প্রসেসটা চলছে এইটাতে তাদের মধ্যে একটা টেন্ডেন্সি ক্রিয়েট হয়ে গেছে যে পাসপোর্ট দেখা দরকার নেই। মানে পাইলটের So, passport না আমাদের দেখলেও হয়। কখনো উচিত না, কমপ্লাসেন্সি থাকতে হবে সব সময়, যেটা রুলস চেকলিস্ট উই শুড ফলো। সো এখানে এই যে কাটশট করতে গিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে রেগুলেশন থেকে বের হয়ে যাই। চেকলিস্ট মানে ফলো করা হচ্ছে না নানা দিকেই, সেই প্রসঙ্গে তো আমি অবশ্যই আসব, কিন্তু এনআই খান আপনার কাছে জানতে চাই, মানে একে দীর্ঘ সময় সরকারি আমলা থাকার অভিজ্ঞতার সুবাদে একটি প্রশ্ন, আর এরপরে তো বিমান পরিচালনা পর্ষদের আপনি সাবেক পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সেই নিয়েও প্রশ্ন করব। প্রধানমন্ত্রী ফিরে আসার পর যে সংবাদ সম্মেলন হলো, তাতে যখন প্রধানমন্ত্রীকে এই ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হলো, উনি বলছিলেন যে মানে ভিআইপিদেরও এখন আর ছাড় দেওয়া হবে না বাংলাদেশের বিমানবন্দরগুলোতে, এবং উনি বলছিলেন যে এই যে একজনের সাথে অনেকে যান এবং এক একজনের নামের আগে এখন আর ভি দেওয়ার জায়গা নাই, মানে ভিআইপি মানে কারা ভিআইপি হন সেটা জানতে চাই। আর আমি দেখছিলাম যে কিছুদিন আগে নিয়ম হয়েছে যে ভিআইপিরা দুজনের বেশি অ্যাটেন্ডেন্ট নিয়ে ঢুকতে পারবে না, মানে একদম লিখিত পরিত নিয়ম হয়েছে। মানে তার মানে কি তারা কতজন নিয়ে ঢুকতেন এর আগে, এবং তারা কোনো চেকিং ছাড়া ঢুকে যাচ্ছেন সে আশঙ্কা যখন প্রধানমন্ত্রীও প্রকাশ করেন, তার মানে কি তাদের কোনো চেকিং হয় না? দেখুন, অলরেডি উনি বলেছেন যে এটা একটা কালচারাল ইস্যু, কিন্তু শুধু বিমানের ক্ষেত্রে না, এটা যে কোনো জায়গায় কিন্তু এই ধরনের একটা কালচারাল ইস্যু রয়ে গেছে। আমার অভিজ্ঞতায় দেখেছি হয়তো কিছু কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া দরকার হয়, বিধিতে যাই থাক, সেটা আমার নিজের অভিজ্ঞতায় বলি। আমরা লক্ষ্য করেছি অনেকে হয়তো সেটা খেয়াল রাখে না, অনেক দেশের এক্স প্রাইম মিনিস্টার কিন্তু আমাদের এখানে অন্যভাবে আসে, ফরেন মিনিস্ট্রিকে না বলেও আসে, কিন্তু আসার সময় অনেক সময় ওদের লোকজন থাকে, ওনাদের সেই অফিসের বা পিএসে, তারা ফোন করে আমাদের বলতেন, আমাকেও বলেছে, আমি এরকম একাধিক জায়গায় পেয়েছি, ইদানিংও পাই, আমি যদিও পিএস না কিন্তু ওই পুরোনো নাম্বারটা হয়তো আছে, আমাকে ফোন করে, কিছুদিন আগেও হয়েছিল এরকম। তখন আমরা অনেক সময় বলে দিতে, দেখেন তো আমাদের এক্স অন্য দেশের অমুক দেশের এক্স প্রধানমন্ত্রী, উনি আসছেন হয়তো অন্য কোনো কাজে, ব্যবসায়ী হতে পারে বা একা একা ছবি ছবি বেড়াতেও আসে, তো সুতরাং ওনাকে ভিআইপি দিয়েই আসতে দেন এবং দেয় সেটা। আমি মনে করি সেসব ক্ষেত্রে একদম রিজিড হওয়া উচিত না, সেসব কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া উচিত। কিন্তু একটা জিনিস লক্ষ্য করেছি, সেটা হচ্ছে আমাদের অনেক সম্মানী লোক আছে, তারাও বলতে পারে, কিন্তু আমার অভিজ্ঞতায় দেখা, নিজের এক্সপিরিয়েন্সে আমার তো একটু চেহারা টেরা খারাপ, কিন্তু অনেকে ছোটখাটো মানুষ চেনে না। আমি দেখেছি, আমি যখন সচিব ছিলাম তখন ভিআইপি ওখানে যখন গেছি এরকম জামা কাপড় পরে, তখন জিজ্ঞেস করছে আপনি কে, পরিচয়টা কি, এখানে ঢুকছেন কেন, মানে সে আমাকে হিসাবে ধরে নেই, সেটা স্বাভাবিক। এবং আমার নিজের অভিজ্ঞতা আছে আরো একাধিক, কিন্তু দেখেছি যে অন্য একজন ঢুকছে, তার সাথে 10 জনও নিয়ে যেতে দেখেছি আমি, 15 জন নিয়ে যেতে, এবং ব্যাগ সুটকেস জেনারেল দেখে না, ব্যাগটাকে আমার চোখে পড়েনি কিন্তু ওনার সাথে। এবং আমি দেখছি অনেকে যারা আইন শৃঙ্খলা বা আরো ওই জাতীয় যারা নিরাপত্তার লোক, তাদের আমি দেখেছি 10-15 জন টপম্যান গেলে তার সাথে 10-15-20 জনও যায়, এটা কিন্তু আমার নিজের দেখা। এবং আরো দেখেছি আমি কিছু নেতারাও গেলে, যেমন আমার কাছে ছবি আছে, আমি নিজে ছবি তুলে রেখেছি অনেক আগের হলে, মানে জাস্ট নিজের বোঝার জন্য। আমি দেখেছি সাইদপুর গেলাম, একবার দেখলাম যে একেবারেই পুরা এসে রানওয়ে পর্যন্ত চলে গেছে, ওখানে যে ফটো তুলছে, এ করছে সে করছে, এরকম করে আমার নিজের দেখা। আমি চিটংয়েও দেখেছি এরকম। সুতরাং এটা কিন্তু কালচারাল ইস্যু, এটা ওরা দেখেছি, একজন লেডি অফিসার সে খুব চেষ্টা করছে নিরাপত্তার, এটা সৈয়দপুরের কথা বলছি, তো দেখলে তার কথাটা তো শুনলো না, বরং আরো মারমুখী হলো এবং ঢুকে গেল। তো সুতরাং কেন এরা বাধা দেয় না? কারণ দেখে যে তখন তার বিরুদ্ধে হয়তো নিয়ে আসে, বলে কি এটা জামাতের লোক, এটা বিএনপির লোক, বলে এটা ভেজালে ফেলে দেয়। মানে আমি খোলামেলা বলছি, তারাও তাদের মনের ভিতরে একটা আছে, তারা মনে করে কি যে এইসব বাধা টাধা দিয়ে ঠিক হবে না, আমি লিভ অ্যান্ড লেট লিভ পিসফুলি, সেটা একটা কারণ হতে পারে। আমার একটা ব্যক্তিগত ঝামেলা জড়াতে চান না, যে ভিআইপিরা, এটা ব্যক্তিগত ধারণা আমার। আর অনেকে এখানে বাংলাদেশে চেক টেক করাও, গায়েটায় হাত দিয়ে যদি চেক করে তখন খুব সিরিয়াসলি রিয়াক্ট করে, সেটা মাথায় রাখে, অন্য সময় দেখে অন্য বিষয় দিয়ে প্যাসপোজ দিয়ে ঝামেলা করে। এবং অভিজ্ঞতা থেকে মানুষ শিখেছে, তারা শিখেছে, সেজন্য এসব ঘাটাতে যায় না। কিন্তু এম কে জাকির হাসান, আমি এটা প্রথম জানতে চাই, যে বললেন যে আন্তর্জাতিক যে চেক লিস্ট অনুযায়ী নিরাপত্তার বিধান করতে হবে, তাহলে সেটা সম্ভব কিনা এরকম একটা দেশে? কারণ আমরা, মানে প্রধানমন্ত্রী নিজেই বলছিলেন যে এখন আর ভি দিয়ে মানে পাওয়া যাচ্ছে না, মানে এত ভিভিআইপি, সেই সকলেই যদি ভাবেন যে তারা মানে বিনা বাধায় ইমিগ্রেশন পার হতে
পারবেন? এই প্রশ্নটা এই কারণেও করছি যে আমি আজকেই পড়ছিলাম যে এপ্রিল মাসে সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে তারা নিজেরা আলাপ করেছেন যে আসলে এই বিমানবন্দরে ভিআইপিদের তল্লাশি কমিয়ে আনা উচিত, হয়রানি আরো কমানো উচিত, মানে এমন ভাবে যাতে করা হয় যাতে তাদের সম্মান থাকে। আচ্ছা, এখন এই ব্যাপারটা কেউ হয়তো সেন্সিটিভ হওয়ার কারণে অনেকে অনেক কিছু বলতে চাইবে না, বাট আমি মনে করি যে নিরাপত্তা, এখানে মাননীয় প্রধানমন্ত্রীর নিরাপত্তার ব্যাপারও চলে আসছে। আমি একটা ছোট্ট প্যাসেঞ্জারে যেরকম নিরাপত্তা দেওয়া উচিত, টপ লেভেল ভিভিআইপির সেম নিরাপত্তা দেওয়া উচিত। বিকজ এয়ারলাইন যদি ক্র্যাশ করে, ওইটা যে কাউকে যদি ভায়োলেশন হয় তার কারণেই হতে পারে। সুতরাং এটাকে ছাড় দেওয়ার কোনো উপায় নেই। এখন ভিআইপি প্রসঙ্গটা আসি, আমি নিজেই ফেস করেছি ভিআইপিতে, এবং এক ভিআইপি চেকিংয়ের জন্য আমাকে আই হ্যাড টু ফেস লট অফ ট্রাবল, এবং সাংবাদিক লেখালেখিও আমার এগেনস্ট অনেক করেছে। এখন কেন হয় এটা? বিকজ দুইটা কারণে। একটা হচ্ছে ওই যে সার্জেটা বললেন না, মানে সংসদীয় স্থায়ী কমিটিতে যদি আলাদা করে আলাপ হয় ভিআইপিদের সম্মানের বিষয়, তার মানে ধরেই নেওয়া হচ্ছে আমার সম্মান আর ভিআইপিদের সম্মান, মানে আমার তল্লাশি আর ভিআইপিদের এখানে আমি তল্লাশি একটা আলাদা কথা ব্যাপার। বলি, ভিআইপি কে সম্মান দেওয়া হবে এটা আমরা অবশ্যই চাই। সো ভিআইপি নিজেরও একটা ব্যাপার আছে, উনি যখন দেশের বাইরে যান ওখানেও কিন্তু তাকে চেক করা হয়, তখন তো কোনো রকম কিছু বলেন না, হ্যাঁ, ওখানে হানি হয় না, কিন্তু বাংলাদেশেই কেন হবে? কারণ বাংলাদেশে জুতা না খুলতে বলার তাদেরকে বিশেষভাবে অনুরোধ আমি এটা করেছে। সবার সাথেই বলছি, আমি যখন এই এয়ারপোর্টটাও কিন্তু ইম্পর্টেন্ট, আমার ওই এয়ারপোর্টটাও ইম্পর্টেন্ট। সো সব এয়ারপোর্টে আমি সেম কমপ্লেসেন্সি দেখাতে হবে। কারণ আমাকে যদি এখন সে চেক না করে, আজকে ধরেন একটা ভিআইপি, তার মেয়েকে কিডন্যাপ করা হলো, হ্যাঁ, এখন কিডন্যাপার বললো তুমি তো ভিআইপি, তুমি তো কোনো চেক ছাড়া ঢুকতে পারো, সো তুমি এরকম একটা অবৈধ জিনিস সাথে নিয়ে যাবা, ইট মে বি এক্সপ্লোসিভ, ইট মে সামথিং এলস। সো সে তার মেয়েকে বাঁচানোর জন্য এটা করতে পারে, হি ক্যান ডু ইট। সো সেই ক্ষেত্রে ভিআইপিকে যদি চেক না দেওয়া হয়, সেই ইজিলি সে ঢুকে গেল কিনা, দিস থিং আমি বলছি না, এটা হিথ্রোতে একটা সেমিনারে আমাকে আই হ্যাড দিস এক্সাম্পল ফ্রম এ ম্যান ফ্রম হিথ্রো। সো ওনারা এগুলো চিন্তা করছে, আমরা এখানে চিন্তা করবো না কেন? আর মোস্ট অফ দি ইনসিডেন্টস হ্যাপেন ফ্রম দি ইনসাইডার থ্রেট। ইনসাইডার থ্রেট বলতে বোঝাচ্ছি যে এয়ারপোর্টের ভিতরে যারা কাজ করে, স্টাফস, অর ইভেন দি captain of an aircraft was also caught for one of the incidents of attempt to hijack. So এই জিনিসটা সবাইকে চিন্তা করতে হবে, আমি ভিআইপি না, আমি যাই হই, আমি একজন যাত্রী। আমাকে সার্চ করা হচ্ছে ফর দ্য সেফটি কজ, নট ফর মি ইনসাল্টিং মি অর গিভিং মি সাম কাইন্ড অফ ট্রাবল, ইভেন হিজ সেফটি। এটা আমরা কিন্তু জানি, আমরা সবাই মানি, তবে আস্তে আস্তে আরো বেশি প্রচার করে, আরো বেশি করে মানুষের মধ্যে এই জিনিসটাকে অ্যাকসেপ্টেবল পর্যায়ে নিয়ে আসতে হবে। আর আমাদের এই যে টক শোগুলো, আমি জানি না কয়জন দেখে বা কি করে, বা টক শোর থেকে বড় কথা হচ্ছে জেনারেল অ্যাওয়ারনেস, এক ধরনের ভিডিও, এক ধরনের ডকুমেন্টারি ক্লিপ তৈরি করা উচিত আপনাদের মাধ্যমে, যাতে করে জেনারেল অ্যাওয়ারনেসের প্রশ্ন আসছে কোত্থেকে? কারণ জেনারেল মানে অন্তত আমি গত মানে ওই যে সেই বিদেশি সংস্থা নিরাপত্তা তল্লাশির পর থেকে মানে ঢাকা এয়ারপোর্ট তো ভীষণ ভীষণ কড়া আমাদের মতো যাত্রীদের ব্যাপারে, কাজেই সেটা বেশি গুরুত্বপূর্ণ। আপনার অভিজ্ঞতা কি বলে আমি জানতে চাইবো যে সেটা বেশি গুরুত্বপূর্ণ ক্যাপ্টেন নাসিমুল হক, নাকি এমনকি স্বর্ণ চোরাচালান, মানে সোনা চোরাচালান, ড্রাগস চোরাচালান, এগুলোও তো ঘটতে পারে, মানে অপরাধও তো ঘটে। অস্ত্র নিয়ে কেউ উঠতে পারেন, শুধু যে প্রাণ বাঁচাতেই কেউ ইমিগ্রেশনের ঢিলেমি ব্যবহার করবেন তা তো না, অপরাধেও তো ব্যবহৃত হতে পারে। অ্যাকচুয়ালি এগুলো সব সিস্টেমের মধ্যে হয়, সব কিছু একটা সিস্টেমেটিক ওয়েতে করার কথা, সিস্টেম আছে, ফলো করা হয় না। ওই যে উনি যেটা বললেন, কালচারাল প্রবলেম আমাদের যেগুলো আছে, ওগুলোর কারণে রুটিন জব করছে 2 দিন 3 দিন, তারপরের দিন সে ঘুমাচ্ছে, হ্যাঁ, যে আর না এখানে কিছু হবে না, যেটা এই যে ওই নায়কের ক্ষেত্রে যেটা হলো, ইলিয়াস কাঞ্চন, হ্যাঁ, তো এই যে একটা ক্যাজুয়ালনেস which is not part of the system, এইটার থেকে উতরে আসতে হবে। এইটা অথরিটিকে ইনশিওর করতে হবে যে যাতে এটা না হয়, হলে there should be answerability absolutely without any concession. এখানে আপনাকে মানে আমি একটা এক্সপেরিয়েন্স বলি, আমি মনে করি যে এখানে ট্রাস্ট বাট ভেরিফাই, এটা এদিক থেকে মনে করা উচিত, যারা সম্মানী লোক যান তাদেরও মনে করা উচিত। একটা উদাহরণ বলি, আমি তখন মাননীয় প্রধানমন্ত্রীর একান্ত সচিব, তো দিল্লি থেকে আমাদের একজন সম্মানী একজন ফোন করলেন যে ভাই আমি তো
ঢাকা থেকে এসেছি, তারপরে দিল্লিও আসছি, কিন্তু কোনো বিমানবন্দরে ধরতে পারি না। আমার এটার ভিতরে 4টা পিস্তলের গুলি ভুল করে আমার ব্যাগের ভিতরে রয়ে গেছে, কিন্তু কেউ ধরতে পারেনি। আমি যখন হোটেলে উঠেছি তখন আমি দেখছি যে 4টা গুলি। তো এখন কি করবো, আমি ফেলে দিতে পারি টয়লেটের ভিতরে, কিন্তু এটা হিসাবের ব্যাপার, যদি কখনো ধরে কিছু হয়, এখানে ক্যামেরা থাকে। তাই আমি বললাম না, আপনার এটা ঠিক হবে না, দাঁড়ান আমি দেখি। তারপর আমি তাদের যে কোনো জায়গায় বলেছি, বলার পরে তারা সেইভাবে, সরল বিশ্বাসে অনেক কিছু করতে হয়, কিন্তু তখন তারা বললে তারা বিশ্বাস করছে এবং সেটার সেভাবে ডিসপোজ অফ হয়েছে। তো এটা কেন বললাম, এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আমি ভিআইপি হলেই বা যাই হোক, আমি তো ভুল করতে পারি, ট্রাস্ট বাট ভেরিফাই, আমার তো মনে নাও থাকতে পারে, সেই জন্য আসলে চেক করা উচিত। কিন্তু চেক করলেও আমরা দেখেছি অনেকে খুবই বিরক্তি প্রকাশ করে, আর চেক করার সময় অনেক কিছু শেখারও বিষয় আছে কিভাবে চেক করতে হয়। আমি হ্যাঁ, মানে দেখছি আমাদের এয়ারপোর্টে যেভাবে চেক করা হয়, আচ্ছা। ইউরোপিয়ান এয়ারপোর্টে তো সেভাবে চেক না, করা হয় না। তারা definitely আই ডিফার। না, আরেকটা কথা বলি আমি একটু, sorry, না, মানে আমি বলছি চেকিং যিনি করছেন তার যে ব্যবহার, তার যে ইন্টারাকশন সেটা হতে পারে, সেটা হতে পারে। ব্যবহারটা শেখা আমি খুবই আরেকটা কথা বলি, গুরুত্বপূর্ণ। আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্স, আমাকে এখন তো অনেকেই চেনে ওখানে। আমি আমার মেয়েকে নিয়ে রাত্রি 12টার ফ্লাইট ছিল, অস্ট্রেলিয়া যাবে। তো গেছি, যাওয়ার পরে দেখি বিরাট লাইন। আমি সাধারণত 3 ঘন্টা আগে যাই না, 2 ঘন্টা আগে যেয়ে সাথে সাথে ধরতে পারবো, রাত্রি ফাঁকা। তো যে দেখি এমন লাইন, চেষ্টা করলাম কিছুক্ষণ, আধা ঘন্টা, তারপরে মনে করছি তো ফেল করে দেবে এটা। তখন তো আমার মেয়ে বলছে আমি আগে, ও তো বলছে আমি আগে 3 ঘন্টা আগে যেতে চাই, আমাকে বলছে। তখন আমি দেখছি বেগাতে, তো আমি চুপচাপ দাঁড়ায় আছি, কাকে বলি ওর ভিতরে। আমার কাছে 2 জন এসে বলল, বিলিভ মি, 2 জন এসে বলল যে আমরা আপনারে ঢুকাই দিতে পারি। সে বুঝছে আমাদের হেজিটেশন, ঢুকাই দিতে পারি, তার মানে পয়সা করে দিয়ে। এটা হ্যাঁ, পয়সা করে পয়সার দিলে কথা ওজন বলিনি, বেশি নেওয়া আমার যায়, অভিজ্ঞতা হ্যাঁ। বলি, শোনেন। আমি তো চেক করেছি তারপরে, যেহেতু আমি বোর্ডে ছিলাম সেজন্যই। তা আমাকে সেটা বললো, বলার পরে তো আমি রিজিড হয়ে, আমি জানি যে আমি ফোন করলে আমি ঢুকতে পারবো, যে কাউকে, লোক আছে পরিচিত আমার। তো কিছুক্ষণ দেরি করলাম, এরপরে একজন আসছে, এসে আমাকে চিনতে পারছে, বলছে স্যার আপনি তো এখানে কি ব্যাপার। তা আমি বললাম কি এই বিমান, এটা কি তাহলে কি করবো? তা বললো স্যার তো এটা ফেল করে যাবেন, তাহলে আসেন। তারপরে সে নিয়ে আমাকে ঢুকিয়ে দিল। কিন্তু দিস ইজ মাই এক্সপিরিয়েন্স, এটা বেশি দিন আগের কথা না, 2 মাস আগের কথা। হ্যাঁ, না, না, সেটা তো লাগেজ খুঁজে দেওয়ার জন্য টাকা চায়, ট্রলি এনে দেওয়ার জন্য টাকা চায়। এই সকল অভিজ্ঞতা আমাদের মতো সাধারণ মানুষদের আছে। একটা বিরতিতে যাই। এটা কেন বলছি বলেন, আমার কনক্লুশনটা কি? কনক্লুশন হচ্ছে চেকও দরকার আছে, কিন্তু এই ধরনের চেক করলে দেখা যাচ্ছে অনেকে ফেল করে যাবে। সুতরাং সেইটা ওখানে দরজা মাত্র 2টা খোলা রাখছে, রেখে অন্যগুলো বন্ধ করে রাখছে এই ব্যবসা করার জন্য। তা সেগুলো যারা কর্তৃপক্ষ থাকে উপরে দিয়ে, তাদের ভেরিফাই করা। সুতরাং অনেক সময় বিটার এক্সপিরিয়েন্স এই চেকের, সেই জন্য অনেকে বলে যে না আমাদের চেক করতে দেবেন না, শুধু 2টা চেক অ্যান্ড ব্যালেন্স করতে হবে। সেটা তো পুরোটাই দক্ষতার উপর নির্ভর করে। মানে আপনি যদি যে কোনো, মানে আপনি ম্যানেজমেন্ট করে যাবেন, তখন তো দরজা বন্ধ করে দিতে পারেন না। ম্যানেজমেন্ট একটা ইস্যু, কিন্তু দিস ইজ দ্য ক্যাচ পয়েন্ট, ম্যানেজমেন্ট। একদম একটা বিরতির পর ফিরছি। ক্যাপ্টেন নাসিমুল হক যেটা বলেছেন যে একটা অথরিটিতে কাজ করতে হবে। মানে আসলে বিমানের কোনো কর্তৃপক্ষ আছে, আসলে কেউ কি আছেন যিনি অথরিটিটা এক্সারসাইজ করতে পারেন, যে সবকিছু দক্ষ ব্যবস্থাপনায় এবং নিয়মে চলবে। সেটাই আসলে সবচেয়ে বড় বিপদ কিনা আমাদের বিমানবন্দরের। একটা বিরতির পর ফিরে এলাম রাজকাহনে। আমি গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান, আপনার কাছে জানতে চাই যে কথাটা ক্যাপ্টেন নাসিমুল হক বলছিলেন, যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে যে একজন কর্তৃপক্ষ থাকা, একজন অথরিটি থাকা। বিমানে আসলে সেটা কে আছে? কারণ আমি যে কথাটা বলতে চাইছিলাম, যে আমাদের তো একদম বিমানে ঢোকার পর থেকে আপনার মনে থাকবে যে যখন নিরাপত্তার ক্ষেত্রে অনেক টাকা বিনিয়োগ হলো, তার আগে ইউরোপীয় ইউনিয়নেরই বোধহয় যে প্রতিবেদনটা এলো, সেখানে প্রথমেই লেখা ছিল যে আমাদের যারা তল্লাশি করেন তারা একদম মনোযোগ দেন না, তারা মোবাইল টিপতে থাকেন, তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকেন, তারা অন্যদিকে তাকিয়ে থাকেন। সে সমস্যার তো কোনো সমাধান হয়নি। মানে এই একই রকম দেহ তল্লাশি এবং ব্যাগ তল্লাশি অন্য দেশে অনেক দক্ষতার সাথে, অনেক বিনয়ের সাথেও আমরা করতে দেখি। আচ্ছা, এটা বিমানে ঢোকা না, বিমানবন্দরে ঢোকা। বিমানবন্দরের কথাই তো আলোচনা করছি আজ। তো এখন আমি যদি বলি যে দিস পিপল আর অলরেডি ট্রেইনড, যাদেরকে আপনারা দেখছেন, এই যে কদিন আগে যে রেড লাইনের যে সংস্থা এসেছিলেন, ওরাও ট্রেন করেছে, প্লাস এখন ট্রেইনার তৈরি করে গিয়েছে
দিস ট্রেনার্স আর গিভিং ট্রেনিং। সো ট্রেনিং কিন্তু দক্ষতার সাথে হয়েছে এবং ট্রেনিং এর কোনো গাফিলতি হয়নি। নাও ইন্ডিভিজুয়ালি যারা কাজ করছে, এখন দেখতে হবে যে ওই ছেলেটা যে কাজ করছে তার উপরে স্ট্রেস লেভেলটা কতটুকু। বিকজ আপনি একটা ছেলেকে 20 মিনিটের বেশি অ্যাজ পার ল ইউ ক্যানট কিপ ইন ওয়ান পজিশন, ইউ হ্যাভ টু রোটেট হিম টু আদার পজিশন। একটা স্ক্যানিং অপারেটর ক্যানট সি এ থিং, আপনি একটা কম্পিউটারে কতক্ষণ তাকাতে পারবেন? 20 মিনিটের বেশি পারবেন না। এবং যদি থাকেন তখন আপনি কি করবেন, ওইখানে ভুল ভ্রান্তিগুলো আপনার বেশি হবে। সো আপনাকে শিফট করে আরেকজনকে এখানে দিতে হবে। ম্যানেজমেন্ট, এই জিনিসগুলো রাইট, the key word is management, key word is monitoring and supervising. এই জিনিসটা যদি না হয় তখনই এই ঘটনাগুলো হচ্ছে না ঘটবে। কেন? that I have to say that হচ্ছে না কেনটাই তো হতে হবে। সিস্টেম ফেলিয়ার, System failure is a kind of violation, it's a kind of omitting things, কিন্তু এটা যখনই আপনি দেখবেন একটু স্ট্যান্ড টু করা হয়, এটা ঘটনা ঘটে যায়, তখন আমরা রিঅ্যাক্টিভ হয়ে যাই, তখন কিন্তু খুব সুন্দর চলে এবং তখন আবার বেশি চলে যখন একটা জ্যাম তৈরি হয়ে যায়। তো আমরা সবসময় এটা হওয়া উচিত মনে করি। আর এই যে যেটা ম্যানেজমেন্টের কথা বললেন, যে আমি যখন দেখবো না পিক টাইম, ওই যে রেড লাইনের কথা বা আমরা ওই যে আইকাওয়ের নাকি অনেক নাম্বারও পেয়েছি, মানে পয়েন্টও হ্যাঁ, খুব ভালো ভালো করেছি, করেছি, হ্যাঁ। তো মানে তাদের তাহলে এই নিয়মগুলো মানছি না কেন? মানে তারা নিশ্চয়ই যে নিরাপত্তা ব্যবস্থা আমাদের শিখিয়েছে বা আন্তর্জাতিক যে পদ্ধতি, তার সঙ্গে নিশ্চয়ই কার কখন কোথায় শিফট থাকবে, কে কতক্ষণ কোথায় মনোযোগ রাখতে পারবেন, বা একজনের মানে দেহ তল্লাশির আগে বা ব্যাগ তল্লাশির আগে ঠিক কি কথাটা বলে কাজটা শুরু করতে হবে, ট্রেন করা হয়েছে, এগুলো তো শেখানোর কথা। শেখানো হয়েছে। এখন আমার কথা হচ্ছে, আমরা যে কোনো সংস্থাতেই আপনি দেখবেন, শুধু এয়ারপোর্ট বাদ দেন, আপনি যে কোনো অফিসে দেখবেন, আপনি শিখিয়েছেন, কিন্তু আপনি যদি তাকে মনিটর না করেন, সে ভুল করবে, ফাঁকি দেওয়ার টেন্ডেন্সি আমাদের সবার মধ্যে আছে। সো যাতে ফাঁকি না দেয় তাকে মনিটরিং এ রাখতে হবে, তাকে সবসময় সুপারভিশন করতে হবে। এটা আমরা যদি না করি তখন এই জিনিসটা ঘটবেই। এনায়েত খান, আপনার অভিজ্ঞতা কি বলে, মানে যে কি কারণে মানে আপনি মনে করেন যে বিমানবন্দরের অবস্থাটা এমন হয়ে থাকতে পারে যে মানে এই যে এখনো যে কোনো কিছু, মানে ট্রলি আনা থেকে সময়ে গেইটে ঢুকতে দেওয়া থেকে যে কোনো কিছুতেই আসলে একটা টাকার খেলা চলতে পারে। আর প্রধানমন্ত্রী সেদিন বিমানের বেহাল দশার কথা নিয়েও আলাপ করেছেন। কিছু কিছু ক্ষেত্রে হয়তো আছে, তবে আমি দেখেছি যে আগের চেয়ে কিন্তু অনেক কমে গেছে, সেটা ঠিক। কিন্তু আমি একটা কংক্রিট একটা এক্সপিরিয়েন্সের কথা বললাম অনেক রাত্রি প্রায় 12টার সময়। তো এটার কারণ একটা আমি বলছি কালচারাল ইস্যু, এটা বিমানবন্দরের বললে না, সব অফিসে এই ধরনের আমাদের বিহেভিয়ার প্যাটার্ন এরকম। দ্বিতীয় হচ্ছে ম্যানেজমেন্ট ইস্যু, আমাদের এখানে রিজিডলি কোনো কিছু কোনো জায়গায় এটা ম্যানেজ করা যায় না, লোকে মানতে চায় না। তাহলে এরকমই ভবিতব্য যে আমাদের বিমানবন্দরটা এমনই আমাদের থাকবে। পুরা আপনি যদি দেখেন অন্য দেশের সাথে, কিছু দেশের সাথে তুলনা করলে এক এক দেশের এক এক মানুষের একরকম বিহেভিয়ার প্যাটার্ন থাকে। আমার মনে হয়, আমি ভুল করতে পারি, আমাদের এখানে লোকজন একটু ঢিলে ঢালা এবং ক্যাজুয়াল। আরো বিমানের আরো কিছু বিষয় আমি অবজার্ভ করেছি। সমস্যা বলে মনে করছেন না? এক আসছি, দুর্নীতি এখন মনে হয় খুব সিরিয়াস সমস্যা না, হয়তো কেনাকাটা অন্য বিষয়গুলোতে আছে, কিন্তু এইসব ইস্যুতে তেমন নাই। ডেফিনেটলি অনেক বিষয় আছে। চারদিকে যদি ডিউটির লোকেরা ভাবেন যে তারা নানাভাবে, এটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস, হচ্ছে কালচারাল ইস্যু। সেকেন্ড হচ্ছে ম্যানেজমেন্ট ইস্যু। কেন বাংলাদেশ এক্সক্লুসিভ? কারণ বাংলাদেশে গত ক বছরের মধ্যে তো আমরা ভারতের অনেকগুলো বেশ ভাঙাচোরা এয়ারপোর্ট, একদম ঝা চকচকে এয়ারপোর্ট হয়ে উঠতে দেখলাম। কিন্তু আমি বলি, আপনি আপনার কাছে হয়েছে ভারতের, কিন্তু দক্ষিণ ভারতে আমি তো প্রায় যাই, ব্যাঙ্গালোরে একরকম, দিল্লিতে একরকম, কলকাতায় একরকম। কলকাতায় আমি যাই, দেখেছি যে এখন অনেক ইমপ্রুভ করছি ইদানিং, কিন্তু তারা অনেক অপ্রয়োজনীয় ফালতু প্রশ্ন করে যাত্রীর কাছে। আমি নিজেও ফেস করি, কয়দিন আগে এসেছি, এক সপ্তাহ আগে এসেছি দিল্লি থেকে, তো সেখানে দেখছি দিল্লির কথাই আমি বলি, আমাকে যে করা হয়েছে, আমি যখন ওই স্ক্যানারে দিয়েছি তখন সে বলছে আপনার এর ভিতরে সিগারেট লাইটার। আমি তো সিগারেট টিগারেট খাই না, আমি কিন্তু পাজল হয়ে গেছি যে তাহলে কি কেউ ঢুকাই দিল নাকি। তখন আমি বললাম, আমি খুব জোর করে বলতে পারিনি, মানে তখন ভাবলাম ও বলছে স্ক্যানারের লোক বলছে, আমি বললাম কি এটা তো হওয়ার কথা না। তারপর আমি পর মুহূর্তে বুঝতে পারলাম যে শো আমাকে একটা ওই যে বলে বাড়ি দেওয়ার কথা বলে লোকাল ল্যাঙ্গুয়েজ, এরকম দিয়ে দেখছে। বাট আমি মনে করি এটা উচিত না। ও যখন বলছে আমার জানের ভিতরে তো একেবারে ভয় ঢুকে গেছে। তো এইটা হচ্ছে বিহেভিয়ার প্যাটার্ন আমাদের এই অঞ্চলের লোকদের। কিন্তু ঠিক আমি একই ইন্ডিয়ায় ব্যাঙ্গালোরে যদি যাই, অন্যরকম বিহেভিয়ার আমি পেয়েছি আমার অভিজ্ঞতা থেকে। আর আরেকটা জিনিস হচ্ছে, না না, তাহলে তো আমি বুঝতে পারছি না আপনি, তাহলে তো আমরা একরকম ভবিতব্য হিসেবে মেনে নিলাম, আমরা এরকম এই কাজে আমাদের তো আমরা ঢিলে ঢালা, আমরা একটু দুর্নীতিগ্রস্ত। না, আমি যেটা বলি এটা সময়ের বিষয়, প্রয়োজন। আর হচ্ছে আমাদের মানুষকে কিন্তু
স্কুল থেকেই প্রথম থেকেই তৈরি করতে হবে, শেখাতে হবে। তা নাহলে বিহেভিয়ার প্যাটার্ন কিন্তু এরকম, আমি স্কুলে সব শেখাইলাম তাইলে হবে না। আমি পরিবেশে যখন আসি, দোকানে যাই, লোকের সাথে ইন্টারাকশন করি, তখন কিন্তু স্কুলে যদি শেখায় ঘুষ দেওয়া যাবে না, কিন্তু এখান থেকে আমার ঘুষ ছাড়া কোনো কিছু হয় না, তাহলে কি হবে? হবে না। আর আমি বাবা মাকে দেখলাম লাইন ভাঙতে, কাজে আমিও এরপরে আমার পাসপোর্ট নিয়ে লাইন ভাঙবো। আর একটা বড় জিনিস হচ্ছে আমাদের এখানে, সেটা হচ্ছে যে এখানে এক জায়গার লোক আরেক জায়গায়, যেমন আমি মনে করি কি, বিমানে যারা কাজ করেছে, এটা আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, ওখানে তাদেরকে সিভিল এভিয়েশনে পোস্টিং দেওয়া উচিত। কেন দেওয়া উচিত আমি বলি, বিমানের যে কষ্টটা, এটা কিন্তু যারা বাইরের থেকে একজন আসবে, যতই সে বড় অফিসার যাই হোক, সে অ্যাডমিনের হোক, এয়ারপোর্টের হোক, সে কিন্তু বুঝবে না। কারণ ওখানে এক্স্যাক্টলি কি হয়, কি অসুবিধা, সেটা বোঝে না। আমার ধারণাকে আমি অন্য দেশেরও বোঝার চেষ্টা করি, সিভিল এভিয়েশনে ওই সিভিল এভিয়েশনের লোকদেরই পোস্টিং হয়। আমার মনে হয়েছে যে ঠিক আছে, বোর্ডে বিভিন্ন রকমের লোক থাকতে পারে, এখানে বিমানে যারা এক্সপিরিয়েন্স হয় তাদের কয়েকজনকে যদি সিভিল এভিয়েশনে দেয়, তখন তারা বুঝতে পারে বিমানের কি কি অসুবিধা হয়। শিডিউলে দেখা যায় যে আমাদের অন্য জায়গায় দেখছে, আর আপনি যদি বিমানবন্দরের ভিতরে যান, যে দেখবেন ভাঙাচুরো নানান তাল বিড়ালও শুয়ে থাকে। এটা আমার নিজের দেখা, আমি বলছি, আপনারা যদি কিছু না মনে করেন। তখন এটা হচ্ছে অন্যভাবে আশা করি দেখবেন না, এটা যে বিরুদ্ধে বলছি। তার কারণ কেন এটা হয়েছে, কারণ হচ্ছে যে আমাদের ওদের এক্সপিরিয়েন্স নেই। আমি আপনাকে নিশ্চিত করে বলছি, আপনি সকল বিমানবন্দরে ওয়াইফাই দেখবেন আমার এই লেখা, কি জানি আমরা লেখা, আমরা, কিন্তু ওখানে থাকা উচিত ঢাকা এয়ারপোর্ট ফ্রি ওয়াইফাই বা শাহজালাল এয়ারপোর্ট ফ্রি ওয়াইফাই, তা থাকে না। অন্য লোক খুঁজে কিন্তু বের করতে পারে না। অনেক সময় আমাদের কাছে জিজ্ঞাসা করে একসাথে যখন যাই, এটা একটা সমস্যা। কোনো এয়ারপোর্টে আপনি আমাদের ডোমেস্টিকে ঢোকেন, ঢুকে আপনি বুঝতে পারবেন না টয়লেট আছে কিনা, আর একটা স্ক্যানার ভিতর দিয়ে যে ওখানে টয়লেটে যেতে হবে, টয়লেটের অবস্থা অফুল। তাহলে বাইরের একটা লোক, তার যদি লাগে, তো সে কিভাবে ওখানে যাবে, কিভাবে বুঝবে, বাংলাও লেখা নাই। তখন এই যে ইনাই খান, আমি এরপরে যখন আপনার কাছে আসব, আমি এখন আসলে যে প্রশ্নটা ক্যাপ্টেন নাসিমুল হককে করতে চাই, সেটি আপনার কাছেও করতে চাই, যে ক্যাপ্টেন নাসিমুল হক আসলে তো মানে আমার যা অল্প বিস্তর বিশ্ব দেখার অভিজ্ঞতা, তাতে আপনার অনেক বেশি থাকবে, যে মানে তাতে মনে হয় যে বিমানবন্দর আর বিমান কোম্পানিটা কেমন আমার, সেটা বোধহয় খুব মানে মানে খুব কি বলবো, যে খুব ওতপ্রোতভাবে জড়িত কিনা। মানে একটি দেশে তো এমন হতে পারে না যে সেই দেশের এয়ারলাইনটি খুব নির্ভরযোগ্য, কিন্তু তার বিমানবন্দরটা খারাপ, ঠিক না? খুব ভালো প্রশ্ন। ওয়েল, বিমান অ্যাজ এ কোম্পানি আর বন্দর অ্যাজ এ এন্টিটি ইটসেলফ, দুটো কম্পেয়ারেবল না। ঠিক আছে, বিমান হ্যাজ ইটস ওন আইডেন্টিটি। নিশ্চয়ই। আমার প্রশ্নটা হচ্ছে, কিন্তু একটি যদি ভালো না হয়, মানে আমার ঢাকা বিমানবন্দরটা যদি এমন থাকে, তাহলে বিমান একটি নির্ভরযোগ্য এয়ারলাইন হয়ে উঠবে কিনা মানুষের কাছে, বা বিমান একটি নির্ভরযোগ্য এয়ারলাইন হলে এয়ারপোর্টের কারণে নির্ভরযোগ্য হবে কি হবে না, এটা যাচাই করা যাবে না। নির্ভরযোগ্য উইল ডিপেন্ড অন ইটস ওন সিকিউরিটি, ইটস ওন সেফটি মেজার্স, প্লেন কতখানি সেফ, কতখানি পাইলটরা কতখানি ট্রেন্ড, এইগুলোর উপর নির্ভর করবে ওর ক্রেডিবিলিটি। আর সেফটি সিকিউরিটিটা হবে সিভিল এভিয়েশনের দায়িত্ব। তারা তাদের লোকজনকে কতখানি ট্রেন করেছে, তারা কীভাবে করেছে। যেমন একটা এই কথার মধ্যে যেটা আমি লক্ষ্য করলাম, সিকিউরিটিটা কি? ইট ইজ অ্যান অথরিটি। বাইরে যেটা করে ওরা ভদ্রতাও মেনটেন করে, একদম, কিন্তু স্যার ম্যাডাম, আবার উইথ স্ট্রিক্টনেস, মানে অ্যাবসলিউটলি ওরা ওখানে কোনো এই ভোগিচগি নেই। হ্যাঁ, ইউ ডোন্ট লাইক টু পুট ইউর ব্যাগ দেয়ার, স্ট্যান্ড দেয়ার, সে তুমি যেই হোক। তো এই যে অথরিটিটা সে এক্সারসাইজ করে, আমাদের এখানে লোকজন সেটা করতে পারে না অনেকগুলো কারণে। শিক্ষার কারণে, তারপরে সোসাইটির স্ট্যাটাসের কারণে। একটা গরিব মানুষ চাকরি করছে, সে তার চাকরি চলে গেলে হলো মুশকিল। তারপরে সে ভদ্রতা জানে না। হ্যাঁ, সে অনেক সময় একটা যদি লেবার গোছের লোককে দেখে, তার সাথে খুব দুর্ব্যবহার করে। স্যুটকোট পরে আসলে পরে তার সাথে একটু ভালো ব্যবহার করে। তো এই যে ভেরিয়েশনসগুলো, এই ভেরিয়েশনসগুলো ইজ দি ডিউটি অফ সিভিল এভিয়েশন টু কারেক্ট। এবং এটার জন্য স্ট্রং গ্রুমিং দরকার, খুবই, মানে অন রেগুলার বেসিস গ্রুমিং। অ্যান্ড উনি যেটা বললেন, চেক, ইট শুড বি চেক ফ্রম বোথ সাইডস। তাহলে একটা নির্ভরযোগ্য এয়ারপোর্ট হতে পারে। আর এয়ারলাইন হবে ওর নিজস্ব ট্রেনিং দিয়ে
নির্ভরযোগ্য আমি একটা বিরতির পর আমি এখনো একটু নিতে পারতাম উত্তর, কিন্তু আমার মনে হয় আমি একটা বিরতির পর ঘুরে এসে এই উত্তরটা নেই। কারণ আমার মনে হয় যে দুবাই এয়ারপোর্টের আগে এমিরেটস একটি শক্তিশালী এয়ারলাইন হয়ে উঠলো, তারপর সেখানে আরো একটা হাব হয়ে উঠলো, তারপর বিমানবন্দরটি অনেক বড় হলো। কাতারের ক্ষেত্রে আমরা দেখলাম যে কাতার এয়ারলাইন যত মানে শক্তি অর্জন করছে, সাথে সাথে তার বিমানবন্দরটারও বাড়ছে। এই কারণে এই প্রশ্নটা মাথায় এসেছিল। এই প্রশ্নের ওটা মাথায় আসবার কোনো যুক্তি আছে কিনা এনায়েত খান, ফিরে এসে আপনার কাছে সেটা জানতে চাইবো একটা বিরতির পর। ফিরে এলাম রাজকাহনে। এনায়েত খান, আপনার কাছে জানতে চাইবো যে এর কোনো যুক্তিসঙ্গত কারণ আছে কিনা ভাববার, যে একটি দেশের এয়ারলাইন যদি নির্ভরযোগ্য হয়ে ওঠে, দেশের মানুষের কাছে তো বটেই, আন্তর্জাতিকভাবে তার সঙ্গে আসলে সেই দেশটির এয়ারপোর্টটিরও নির্ভরযোগ্য হয়ে ওঠার একটা সম্পর্ক আছে। আর এয়ারপোর্টের দশার সাথে সেই দেশের এয়ারলাইনের দশার একটা ওতপ্রোত সম্পর্ক আছে বলে মনে করেন কিনা? হ্যাঁ, আমি আপনার এখানে আগের প্রশ্নটা একটুখানি আমি বলতে চাই, আমি একটু টেম্পটেড হচ্ছে বলা। সেটা হচ্ছে সিভিল এভিয়েশন এবং বিমান পরস্পরের সম্পূরক এবং পরিপূরক। একটা ভালো না হলে আরেকটা করতে পারবে না। আমাদের দেশে বেশিরভাগ লোক মনে করে সিভিল এভিয়েশন ও বিমানের দায়িত্ব, আসলে কিন্তু এই ভুলটা করে সবাই, কিন্তু কোয়াইট ডিফারেন্ট এইটা। এবং যদি সহযোগিতা না করে, সিভিল এভিয়েশন কিন্তু কন্ট্রোলিং অথরিটি, রেগুলেটরি অথরিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা অনেকে বুঝতে চায় না। তো সেটা দরকার। আরেকটা হচ্ছে একটা দেশের কোন ধরনের দেশ সেটা নির্ভর করে বিমানবন্দরের উপরে। এই প্রথম ইমপ্রেশনটা যদি খারাপ হয়, মুক্তিতে হয়ে যায়। কিন্তু এটা আমাদেরও এরকম অভিজ্ঞতা আছে একাধিক জায়গায়। যেমন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছিল কম্বোডিয়া একটা লেকচারের জন্য আইটির উপরে। আমি যখন বিমানবন্দরে গেছি, ওরা কি বুঝছে আমার নামটাম দেখে, ওই 111-এর সময় ওরা ব্যাগটা খুলে ছড়াই ফেলছে, টাইট ব্যাগ ছিল। তারপর আমি রেগে গেছি, আমি বলছি আমি তোমাদের দেশে ওই যাবোই না, আমি এখান থেকে ফিরে যাবো। হ্যাঁ, রেগে থেকে। তারপরে একজন ওদের পুলিশের লোক, ওই লেফটেন্যান্ট জেনারেল থাকে, ওই ধরনের ডেজিগনেশন, তারপরে আসছে, এসে বলছে যে দেখো ওরা বুঝিনি, ভুল করে ফেলছে। তারপরে আমাকে, তার শ্বশুরের একটা রিসর্ট ছিল সেখানে, পরে আমাকে নিয়ে গেছে। সুতরাং এটা যে অন্য দেশে হয় না তা কিন্তু না, অভিজ্ঞতার পরে নির্ভর করে ওখানে স্টাফদের। এটা আমার ইমপ্রেশন খুবই খারাপ হয়েছে এটাতে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এয়ারপোর্ট। আর ধরেন আমরা যদি চোখ বুঝে চিন্তা করি, আমাদের যদি এমিরেটস এর মতো এরকম হতো, কিংবা ইথিওপিয়া তো এমন বেশি উন্নত দেশ না, তাদের হিউজ এয়ারলাইন্স যদি এরকম হতো, তাহলে আমাদের কিন্তু আরো অনেক রমরমা হতো। আমি নিজে মনে করি বাংলাদেশে একেবারে অন অ্যারাইভাল ভিসা সবাই 100% দেওয়া উচিত, এবং দিয়ে একটা মোবাইল ফোন দিয়ে দেওয়া উচিত। তাকে ট্র্যাক করা সম্ভব, পুলিশ যদি চেষ্টা করে, তাহলে আমাদের দেশে অনেক বেশি ইনকাম হবে। এই রেস্ট্রিকশনের কোনো মানে হয় না। আমি অনেক দেশে দেখি, ফিজিতে নো রেস্ট্রিকশন, চেকই করে না প্রায়। তারপরে আমি এই কাজাকিস্তানে গেলাম, অনেক জায়গায় কোনো কিছুই না, এরকম না, বাট তাদের পুলিশের হেভি ভিজিল্যান্ট। কি করে আমি বুঝলাম, আমি একটা উদাহরণ দিই। আমি ওখানে গেছি, ঈদের সময় গেছি, তো মাথায় টুপি আর পাঞ্জাবি দিয়ে ঘুরে বেড়াচ্ছি। তারপরে ঈদের সময় পড়ছি নামাজ, ঈদের নামাজ পড়ার পরে ইমামের বাসাতে কি খায় কি করে এটা বোঝার জন্য গেছি। তারপরে আমাকে পুলিশে ধরছে, পুলিশে আমার পাসপোর্টের সাপটাপ নিয়েছে, কিন্তু ওরা ইংরেজি বোঝে না। তারপরে শেষে নিয়ে, তারপরে আমি যখন হোটেলে গেছি, ক্যাক ক্যাক করতে করতে পুলিশ এসে আমার কাছে আসছে, ইংরেজি যারা বলতে পারে এরকম একটা টিম আসছে। তা আমাকে জিজ্ঞাসা করছে, তুমি কি দাওয়া দিতে আসছো ইসলামে? তাই বললাম আমি বুড়া মানুষ। তারপরে আমাকে দেখে কি মনে হয় আমি সিনিয়র সিভিল সার্ভেন্ট ছিলাম, মনে হয় যে আমি তোমার এই বোমা মারতে আসছি তোমার দেশে, ও তো ইংরেজি ভালো জানে। তো এইটা বলেছি, বলার পরে বললাম, ধমক দিয়ে বললাম, তোমার ওই যে এটা খবর টবর দিয়েছে তারে ভালো করে ট্রেনিং দেওয়া, সেজন্য প্রথমে বোঝে কোন লোকটা কি, তারপরে না ডাকাডাকি করবে। হ্যাঁ, তো সে খুব ভদ্র ব্যবহার করছে, সরি বরি টরি চলে গেছে। এটা কিন্তু এইটা বিষয়টা, ইমপ্রেশনটা গুরুত্বপূর্ণ। এয়ারপোর্ট হচ্ছে এন্ট্রি পয়েন্ট, এখানে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পেশালি ট্রেন্ড হওয়া উচিত সিভিল এভিয়েশন এবং বিমান। সিভিল এভিয়েশন আরও চিন্তা করা উচিত, মোর কাস্টমার ফ্রেন্ডলি হওয়া উচিত, এবং তাদের পোস্টিং কারা আসবে, প্রফেশনাল ছাড়া আমি যতই ভালো হই, আমি অ্যাডমিনের লোক হই, আমি কি পাইলটের এই বিষয়গুলো বুঝবো? কিন্তু গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান, মানে দুটো আলাদা নিশ্চয়ই, কিন্তু ওই যে অথরিটি, কর্তৃপক্ষটা তো এক। বাংলাদেশে মানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষই তো, মানে সিভিল এভিয়েশন অথরিটি তো বিমানবন্দরও দেখে, বিমানটাও দেখে। কাজে সেই দিকটা থেকে একটু আলাপ করবেন কিনা। আর আমি আসলে ওই জায়গাটা থেকে প্রশ্নটা করতে চাইছি বারবারই, যে ধরুন এমিরেটস এয়ারলাইনের, সরকারি এয়ারলাইন, তাদের প্রসার যত বেড়েছে, দুবাই এয়ারপোর্টের মানে তত হাব হয়ে উঠেছে। হংকং, সিঙ্গাপুর থেকে তারা তাদের প্লেনগুলোকে দুবাইয়ে আনতে পেরেছে, এবং দুবাইয়ের প্রসার এখনো চলছে। কাতারের ক্ষেত্রেও তা দেখলাম। প্রথম প্রসঙ্গটা বলি, যেটা হচ্ছে যে রেগুলেটরি অ্যান্ড দি এয়ারলাইন্স যখনই একই কন্ট্রোলিং পাওয়ারে থাকবে, তখন এটাতে সমস্যা তৈরি হবেই, এটা কিছু করার নেই। এখন এটা বাংলাদেশে অনেক আগে থেকে হয়ে আসছে।
এরপর আরেকটা জিনিস আছে আমি বলি, সিভিল এভিয়েশন হেডকোয়ার্টার অ্যান্ড দি এয়ারপোর্টস ইট শুড বি অলসো সেপারেটেড। এয়ারপোর্ট দুনিয়া জুড়ে দেখবেন এয়ারপোর্ট অথরিটি থাকে, কিন্তু এটা আইকাওয়ের অডিটেও অনেকবার অবজেকশন দেওয়া হয়েছে যে দি রেগুলেটরি শুড বি সেপারেটেড ফ্রম দি এয়ারপোর্টস অর দি ইউজার্স এখান থেকে। সো এই কারণে যে তাহলে পরে ইন্ডিপেন্ডেন্টলি দি এয়ারপোর্ট ক্যান ওয়ার্ক এবং তাকে অ্যাসেসমেন্ট করা যাবে এবং তার পারফরমেন্স কিন্তু বেড়ে যাবে। আচ্ছা, এখন দ্বিতীয় প্রসঙ্গ আসে, এমিরেটসের কথা যেটা বললেন, এমিরেটস ইজ অ্যান এন্টিটি, অ্যাজ এ বিজনেস এন্টিটি। কিন্তু এখন এমিরেটস দেখবেন, এমিরেটস আন্ডারগ্রাউন্ড মেট্রো রেল এমিরেটসই করেছে। ওদের যে এয়ারপোর্টটা, এটা এমিরেটস কিন্তু ইটস এ গ্রুপ, ইটস নট অনলি এয়ারলাইন্স, যেটা আমাদের বিমান না। সো বিমান হয়তো হতে পারবে বা হতে পারতো যদি ওইভাবে ওইটাকে ডেভেলপ করা হতো, যে না এটা একটা ইন্ডাস্ট্রি। তো মানে একটা সরকারি প্রতিষ্ঠান এমিরেটস এয়ারলাইন্স, গভর্নমেন্ট সাবসিডাইজড বাই দি গভর্নমেন্ট। মানে ইট ইজ আ গভর্নমেন্ট ওন প্রতিষ্ঠান। এমিরেটসের ব্যাপারটা হচ্ছে যে ইট ইজ ফোকাসড, রাইট। ও বিজনেস করতে চাচ্ছে, যেহেতু বিজনেস করতে চাচ্ছে ও তো প্লেন, আমাদের বিমান বিজনেস করতে চায় না, ওটাতে আসছি, বিজনেস করতে চাচ্ছে বলে ও প্লেন বাড়াচ্ছে, প্লেন বাড়াইলে ওর জায়গা বাড়াতে হবে, সো এয়ারপোর্টও বাড়াচ্ছে, অন্যান্য এয়ারলাইনও আসছে ওখানে, ওদের ডেস্টিনেশন বাড়ছে, এই কারণে প্রফিট বাড়ছে, এয়ারপোর্টও বাড়ছে, বড় হচ্ছে, এয়ারলাইনও বড় হচ্ছে। আমাদের বিমান হ্যাজ গট নো কন্ট্রোল ওভার দি এয়ারপোর্ট। বিমানকে রিকোয়েস্ট সিভিল এভিয়েশন যে একটু বাড়াও, বাট ইট ক্যানট ডিকটেট। আর বিমান যে বাড়াবে ফ্রিকোয়েন্সি আর ফ্লাইটস, বিমানের নিজস্বই লসেই থাকে বেশিরভাগ। তো ও প্লেন কিনবে কোত্থেকে আর বাড়াবে কোত্থেকে? ওর অলরেডি অনেকগুলো ডেস্টিনেশন তো ফোরগো করে গেছে, বাদ দিয়ে দিয়েছে। যেখানে তার অনেক ডেস্টিনেশন ছিল সেগুলো তো এখন আর যায় না, এবং তারা ওই যাওয়ার সুযোগও পাচ্ছে না। একটা লুজিং কনসার্ন ছিল তাই। হ্যাঁ, তো সেই জন্য এমিরেটসের সাথে আমাদের তুলনা করলে হবে না। তবে এটা দে মিন বিজনেস। তবে এটা মানে কেন, মানে সেই একই ব্যাপার যে আমরা আসলে একটু অন্যরকম, না, এটা আমাদের কালচারাল সমস্যা, আমরা আসলে এর বেশি পারি না। দে আর সিরিয়াস অ্যান্ড দে আর পেট্রিয়টিক, তবে এবং তাদের রুলটা হচ্ছে এক জায়গায়, একখান থেকে ডিকটেশন হচ্ছে। কিন্তু গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান, মানে আমাদেরও তো এক জায়গায় মানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আপনার সাথে আমি অপটিমিস্টিক হয়ে বলি, if Emirates can do it, we can also do it. But the thing is that the will to do it has to be there. যে আমাকে এটা করতে হবে, এবং সেভাবে যদি অথরিটি দেওয়া হয়, like the chairman civil aviation, chairman বিমান and the MD and the airport directors, সবাইকে যদি একটা অথরিটি দেওয়া হয় এবং তারা যদি নিজের মতো কাজ করতে পারে, only then it's possible. But if you are biased, if you are controlled, if you are superimposed, then মানে কোনো রকম চাপ আমি থাকলে, নিজে ফেস রাজনৈতিক করেছি তো, প্রশাসনিক, যে হ্যাঁ। আমি একটা ডিসিশন নিতে পারতাম না, বিকজ ডিসিশন নিতে গেলে ওইটাকে আমাকে টেইলর করতে হতো, ফ্লেক্সিবিলিটি আনতে হতো। সো এইভাবে তো কাজ করা যায় না, কাজ করতে হবে আপনাকে উইথ অথরিটি। অথরিটিটা পজিটিভ, নট ব্যক্তি কেন্দ্রিক, এটা হবে প্রতিষ্ঠান কেন্দ্রিক। অনলি দেন ইজ কি পসিবল। ধরনের চাপ আসলে, কি মানে বিমানের ভেতরের নানা অংশের স্টাফদের এই যে ধরুন দুর্নীতি, একটা নানা মানে দীর্ঘ সময়ের অদক্ষতা, সেগুলো একটা সমস্যা, নাকি বাইরের চাপ? আমি বিমান বলবো না, আই ওয়াজ নট ইন বিমান, বাট আই ক্যান বিমানবন্দর, হ্যাঁ। সিভিল এভিয়েশনে যেটা আমরা এয়ারপোর্টে যেটা হয়েছে, যেমন অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকে এসে যাচ্ছে এয়ারপোর্টে যারা নাকি ওই যে ভিআইপির কথা যেটা বললেন, ভিআইপি প্রসঙ্গটা আনলি সেন্সিটিভ হয়েছে, বাট এইখানেই দেখা যাচ্ছে যে এক নিয়ম হচ্ছে যে ভিআইপি যখন আসবেন তিনি একটা চিঠি দিবেন মিনিমাম একদিন আগে, যে উনি আসতেছেন, ওনার সাথে এই দুইজন আসবেন, অথরাইজ 2%। ইভেন হাইকোর্টের রুলও আছে এটার উপরে, কিন্তু 90% দেখা যায় চিঠি না দিয়ে চলে আসে, এবং যখন নাকি গেটে আসে তখন মিলিয়ে দেখতে গেলে ওই সিকিউরিটি তো হিমশিম খায়, কিন্তু সে ধমক খেয়ে ঠিকই ঢুকাই দিচ্ছে। সো এই যে কমপ্লেসেন্সিগুলো, এগুলো যদি ফলো করে তাহলে কিন্তু এই সমস্যাটা হয় না। সো এইগুলো আমার মনে হয় প্রতিটা জায়গায়, যেমন পাইলটের যে জিনিসটা ঘটলো বা ইমিগ্রেশনের জিনিসটা ঘটলো, এগুলো সবই কমপ্লেসেন্সির ভায়োলেশন। সো এই ভায়োলেশনগুলোকে বন্ধ করে আমি যদি ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে পারি এবং ভায়োলেটরদের আগে যদি অ্যাকশন নিতে পারি পজিটিভলি, নট গেটিং মাইসেলফ ইন ডেঞ্জার, অনলি ইট ইজ পসিবল। আমি যদি অ্যাকশন নিলাম, পরের দিন আমার চাকরি থাকলো না কিংবা আমাকে পোস্টিং করে দিল, তাহলে আমি কিভাবে অ্যাকশনে যাব? আমি তো সাহসই পাবো না অ্যাকশন নিতে। আপনার ওই প্রশ্নের উত্তরে একটা এক্সাম্পল দিই, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই চাপের ব্যাপারটা। সিভিল এভিয়েশন ইজ অ্যান অথরিটি, ঠিক আছে, একটা মনিটর, ওখানে লোকজন আছে, চেয়ারম্যান আছে, ডাইরেক্টর সেফটি আছে, মেম্বার অপারেশনস আছে, সবই আছে, কিন্তু ওদের হাতে ক্ষমতা কতখানি আছে ইজ বিগ কোয়েশ্চেন। অ্যান্ড মনে করেন এই কিছুদিন আগে একটা
টেন্ডার হয়েছিল ওই স্ক্যানিং মেশিনের জন্য। একজন কোট করেছে 6.5 কোটি টাকা, আরেকজন করেছে 8.5 কোটি টাকা। 8.5 কোটির জন পেয়েছেন 8.5 কোটির জন পেয়েছে। নিশ্চয়ই। তো এটা নিশ্চয়ই বাজার থেকে চাপ ছিল, নাহলে তো সে পেতো না। তো টেন্ডার শুড বি, তো নর্মাল যেভাবে টেন্ডার হয় সেভাবে টেন্ডার হওয়া উচিত। পিপিআর ফলো করতে হয়। জি, আমি আসলে মানে কেন চাপটা কেন এনআই খান, আমি আপনার কাছে যেটা জানতে চাই, বিমান এবং বিমানবন্দরকে লাভজন মানে বিমান এবং বিমানবন্দরকে আন্তর্জাতিক মানের করতে হবে, বিমান এবং বিমানবন্দরকে মানে এখানে কোনো ঢিলেমি চলবে না, এইরকম নানা কথা তো আমরা সর্বোচ্চ পর্যায় থেকে এই আশাবাদ, এই মানে একরকমের ধমকও আমরা শুনেছি, তারপরে কোনো কিছু বদলে যায় না কেন? তবে অনেক ক্ষেত্রে হয়তো থাকে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে হয়তো থাকে, কিন্তু আমার দু একটা অভিজ্ঞতা দেখি আসলে বিমানে যদিও একই মিনিস্ট্রি কন্ট্রোল করে, কিন্তু বিমানে যে বোর্ড আছে সেটা কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, অটোনমি আছে, তারা যদি এক্সারসাইজ করে। কিন্তু যদি মাজা ভাঙা লোকেরা থাকে তারা তো এক্সারসাইজ করতে পারবে না। আমি হ্যাঁ কংক্রিট একটা উদাহরণ দিই, যেমন ওই যে সেলসে যারা কমিশনের ব্যাপারে সৌদি আরবের একটা বিষয়ে আমাকে এক সাব কমিটি করলো, আমি টেন্ডার করে সব করে বিমানের থ্রু দিয়ে, তারপরে কমিটি মিটিং করে 3% আগে কমিশন দিত, এখন 2.5% কমিশনে এটা সুপারিশ করে পাঠিয়ে দিলাম। তারপরে দেখি ঘোরাই টোরাই এবং সেটা করিয়ে নি। তারপরে কে দরখাস্ত দিল, বের করলো, এটা বললো এটা পাকিস্তানি লোক আছে, এটা অমুকের লোক আছে, এসব বলে টলে এটা করলো না। তার কারণ এটা সরকার থেকে চাপ আছে, আমি অনেকগুলো দেখি না, আমার এক্সপিরিয়েন্স হয় না, এসব বলে টলে ঝামেলা করে। যেমন উদাহরণ ওইটার ক্ষেত্রে দেখলাম যে বাইরের থেকে অন্য লোকেরা এর পিছনে আছে থেকে তারা করতে দিল না সরকারের। এটা দ্বিতীয় আর একটা কথা বলি, আমরা এই যে বিমানের ইঞ্জিন কেনা হলো, সেখানে ওই কমিটিতে আমি ছিলাম। তো আমরা দেখলাম যে একটা কি প্রেটনিয়ান হুইট মনে একটা কোম্পানি আছে, প্রাটন হুইটনি, আর একটা ছিল রোলস রয়েস লন্ডনের, ইংল্যান্ডের। রোলস রয়েসও ভালো, কিন্তু আমরা চেক করে দেখলাম যে জাপানের অনেকগুলো প্লেনে কিন্তু ওই সমস্যা দেখা দিচ্ছিল। সমস্যা দেখা দিলে তো আমরা দেখলাম যে যদিও প্রাইস কম, তারপরে মোটামুটি কাছাকাছি অনেকগুলো, তারপরে আমরা বললাম কি না এটা নেব না। কেন নেব না? 100টা ইঞ্জিন নিয়ে ওই সিরিজের সমস্যা হয়েছে। তো সেখানে বহু বাইরের থেকে, সরকারের থেকে আমি কোনো চাপ দিতে গেলাম, তারা এসে বলে কি যে অমুক বলছে, তমুকের রেফারেন্স দেয়। তখন যেহেতু আমি ওই অফিসে কাজ করেছি, আমি খোঁজ করে জিজ্ঞাসা করে দেখছি যে কোনো কিছুই না বোগাস। কিন্তু এই বোগাসে অনেকে পড়ে যায়, ভয় পায়, পেয়ে এটা করেছে। এটা দুইটা কংক্রিট আমি উদাহরণ দিলাম। তো এইরকম হতে থাকে, কিছু ইন্টারেস্ট গ্রুপ আছে, তারাই কিন্তু বিমানের কেনাকাটা করে, কিন্তু এটা আসলে সরকারের বিভিন্ন উচ্চ পর্যায়ের লোকের কথা বলে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে ক্যাটাগরিক্যালি, এবং আমি পুরো বাগড়া দিয়েছি এই জন্য, যে কোনো এক জায়গায় বলেছে যে আমি দুর্নীতির সাথে এরকম বলেছি, কিন্তু পরে আমাকে একজন জিজ্ঞাসা করেছে, আমি আর কোনো কথা বলিনি, সেটা বলা হয়নি। বাট দিস ইজ মাই এক্সপিরিয়েন্স। যারা থাকে তারা সাকাম করে, কারণ অনেকেই মাজা ভাঙা টাইপের। আপনার সাহস থাকতে হবে, সাহস না থাকলে হবে না। ক্যাপ্টেন জাকির হাসান, শেষ প্রশ্ন আপনার কাছে, যে মানে অনেক দিন ধরে আমরা শুনছি যে বাংলাদেশের এই বিমানবন্দর আসলে ধারণ করতে পারছে না, যে পরিমাণ বিমান ওঠানামা করা উচিত এখানে, বা যে পরিমাণ লোকের এই দিয়ে আসা যাওয়া করা উচিত, আমাদের একটা দ্বিতীয় বিমানবন্দর থাকা দরকার। আমার প্রশ্ন হচ্ছে, আমরা এই ছোটখাটো বিমানবন্দরটাকেই আসলে এখনো পেশাদার ভাবে হ্যান্ডেল করতে পারছি না। দ্বিতীয় বিমানবন্দর কোনো সমাধান হবে নাকি? থ্যাংক ইউ। অ্যাকচুয়ালি দ্বিতীয় বিমানবন্দর না, এটার 2016-র মধ্যে এটার ক্যাপাসিটি 8 মিলিয়ন প্যাসেঞ্জার হয়ে গেছে অলরেডি। সো ইট শুড বি এক্সপান্ডিং নাও। অলরেডি এক্সপানশনের প্রোগ্রাম হয়ে গিয়েছে। আমরা থার্ড টার্মিনালের কথা আপনারা শুনেছেন যে থার্ড টার্মিনাল প্রজেক্ট ইজ অন, বাট এটা ইমিডিয়েটলি করতে হবে, আমি যতটুকু মনে করি তারা এগিয়ে যাচ্ছে। সো সেকেন্ড যেটা এয়ারপোর্ট হবে সেটা অন্য, দ্যাট ইজ অ্যানাদার প্রজেক্ট। বাট থার্ড টার্মিনাল প্রজেক্টটা হচ্ছে ইমিডিয়েটলি রিকোয়ারমেন্ট, যেটা এই যে এখন হচ্ছে যে একটা পিক আওয়ারে দেখা যাচ্ছে এমন প্যাসেঞ্জার হয়ে যায় যে হিমশিম খেয়ে যাচ্ছি, আমরা কন্ট্রোল করতে পারছি না। সো এখন এইটার আরেকটা উপায় হয়তো যদি আমরা ফ্রিকোয়েন্সিগুলো চেঞ্জ করতে পারতাম, বাট ফ্রিকোয়েন্সি আমাদের কন্ট্রোলে না। ইট হ্যাজ বিন কন্ট্রোল বাই আদার এজেন্সি, আদার ফরেন পার্টস। যার ফলে আমরা এটা নিয়েই চলতে হয়, এবং এখানে একটাই উপায় আছে, ম্যান পাওয়ার বাড়াতে হবে, ইকুইপমেন্ট পর্যাপ্ত পরিমাণে আনতে হবে, এবং রানওয়ে যদি প্যারালাল আরেকটা রানওয়ে করে তো খুব ভালো, আর তা না হলে টার্মিনাল বিল্ডিং, বোর্ডিং গেট এগুলো বাড়িয়ে, এবং আরও একটা জিনিস যেটা গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্ট কিন্তু বিমান, সো গ্রাউন্ড হ্যান্ডলিং এজেন্টের অনেক ইকুইপমেন্ট কেনার দরকার হতে পারে, লাইক কোবাস, যেগুলো প্যাসেঞ্জার বাস কিংবা পুশকার্ট থেকে শুরু করে হাইলোডার বা আরও যে সমস্ত ট্রাক্টর, যে সমস্ত জিনিস খুব দরকারি,
At the না, same একদম time, লক্কর at the মিনিবাসে same করে তো time, আমরা আপনি এখনো জিনিস আনছি কিনলেন কিন্তু টার্মিনালে আপনার অপারেটর extra নাই, সো অপারেটরও বাড়াতে হবে উইথ দ্য ট্রেনিং অফকোর্স, নট দ্যাট আপনি নিয়ে আসলেন কাউকে ধরে নিয়ে এসে, উইথ প্রপার এনরোলমেন্ট। এগুলো সব কিছু করে আই থিঙ্ক ইটস অ্যাড্রেসেবল, অ্যাড্রেস করা যাবে না তা না, বাট ওই যে বললাম যে এক্সপানশনটাকে ত্বরিত গতিতে নিতে হবে, এটা অনেক স্লো হয়ে যাচ্ছে। অসংখ্য ধন্যবাদ গ্রুপ ক্যাপ্টেন এম কে জাকির হাসান, ধন্যবাদ এনআই খান, ধন্যবাদ ক্যাপ্টেন নাসিমুল হক, ধন্যবাদ দর্শক। আপাতত বিদায় রাজকাহান থেকে।